অন্তর্বর্তী সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যাতে স্বৈরাচার সরকারের দোসররা ফিরে আসার সুযোগ পায়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কিশোরগঞ্জে বিএনপির স্মরণ সভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে সমাবেশের আয়োজন করে বিএনপি। যোগ দেন আশপাশের এলাকার নেতাকর্মীরাও। সেখানে আন্দোলনে নিহতদের পরিবারকে দলের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয়। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান বলেন, যে লক্ষ্য নিয়ে ছাত্র জনতা প্রাণ দিয়েছে তা পূরণ করতে হবে। তিনি বলেন, স্বৈরাচারের পতন হলেও তার দোসররা নানা চক্রান্ত করছে, তাই অন্তর্বর্তী সরকার যেন এমন কিছু না করে যাতে স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্রের সুযোগ পায়। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা যে কাজ, সেটি করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে অন্য স্বৈরাচার আবার কোনো ষড়যন্ত্র করার সুযোগ পায়। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা হাফেজ জোবায়ের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া উত্তরা পশ্চিম থানায় হত্যাসহ 2 মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেপ্তার দেখাতে বলা হয়েছে। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদার আদালত এই আদেশ দেন। এর আগে সকাল 8:45টায় কড়া নিরাপত্তায় তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে সেটি নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর খিলগাঁও এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় হাফেজ মোহাম্মদ জোবায়ের। এ ঘটনায় তার বাবা মোহাম্মদ কামাল উদ্দিন হত্যা মামলা দায়ের করেন। চৌধুরী আব্দুল্লাহ মামুন সাহেব এবং আনিসুল হক তাদেরকে আজকে সোনেশ দেখানো হয় এবং অপর আরেকটি মামলা, যেটা উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর 21/9/24, একটি হত্যা মামলা হাফেজ সাদিকুল ইসলাম, সেই হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ মামুনকে আজকে সোনেশ দেখানো হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে মামলাগুলি হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ী থানার আলাদা 2টি হত্যা মামলা 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলের সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এদিকে নতুন করে রিমান্ড না চাওয়ায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং 71 টিভির সিইও মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠানো হয়েছে। ভাসানটেক থানার ফজলু হত্যা মামলায় শ্যামল দত্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ। এ সময় শ্যামল দত্তের আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়। এদিকে যাত্রাবাড়ী থানার আরিফ ও রফিকুল ইসলাম হত্যা মামলায় মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। তার আইনজীবী জামিন আবেদন করলেও তা নাকচ হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় গুলিবিদ্ধ হওয়ার 48 দিন পর মারা গেছে কিশোর জুনায়েদ ইসলাম রাতুল। 1 মাস সাগারগাঁওয়ের নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি থাকার পর তার মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে রাতুলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। স্বজনরা জানান, রাতুল বগুড়া উপশহরের পাবলিক স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং ওই এলাকার মুদি দোকানি জিয়াউর রহমানের ছেলে। 5 আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় রাতুল। অন্যদের সাথে স্লোগান দিতে দিতে বগুড়া সদর থানার কাছেই ঝাউতলা এলাকায় পৌঁছলে রাতুল গুলিবিদ্ধ হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। অবস্থার অবনতি হওয়ায় 20 আগস্ট রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয় রাতুলকে। চট্টগ্রামে খুঁটির সাথে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার 40 দিন পর ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওই যুবককে পেটানোর সময় গান গাইছে একদল যুবক। নিহতের পরিবারের দাবি, দাওয়াতের কথা বলে তাকে ডেকে নেয় বন্ধুরা। পুলিশ বলছে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কেউ গান গাইছে, কেউ আবার নাচছে। 20 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় গান গাইতে গাইতে নৃশংস ও নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এক যুবককে। 1 মাস আগের ঘটনা হলেও ভিডিওটি ছড়িয়ে পড়ে শনিবার। গণপিটুনিতে নিহত শাহাদাত হোসেন নগরীর স্টেশন রোডের বয়লার কলোনির বাসিন্দা। 14 আগস্ট রাতে বদনা শাহের মাজারের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, এর একদিন আগে দাওয়াতের কথা বলে শাহাদাতকে ডেকে নেন বন্ধুরা। ফিট দেখা গেছে যে ওদের ছবি দেখেলি 4 জনে আমার ছেলেরা টানি এমনি আর টানা দিয়ে ফিটটা সাথে দেখতেছে, মারতেছে। ওর বন্ধুরা আমাদের এখানে আসি ওকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আগের দিন নিয়ে গেছে, পরের দিন আমরা লাশ পাইছি। এমন ঘটনা মানতে পারছেন না এলাকাবাসীও। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। মানুষ মনে করে আপনার ধরেন নাই না, এটা কারে ফালাইছে এটা আমরা বলতে পারছি। প্রাইভেট কার থেকে ফালা দিয়ে গেছে, ওখানে মারধর করতেছে। ছাত্ররা বলছে এটা কি 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 বলতেছে, যখন বললো বলতেছে মোবাইল চোর। এগুলোর বিচার নাই, এগুলোর বিচার কোনখানে আছে? কোনখানে গেলে পাওয়া যাবে? এরকম কেন মারবে? এরকম মার সন্তান করে কেন মারবে? এরই মধ্যেই অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন শাহাদাতের চাচা। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এটা নিয়ে আমরা ইতিমধ্যেই পর্যালোচনা করছি, বিশ্লেষণ করছি। এখানে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদেরকে অতি দ্রুতই আমরা আশাবাদী যে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম। নিহত শাহাদাত হোসেন স্টেশন রোডের ফলের দোকানে কাজ করতেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 60 ঘন্টা পর প্রত্যাহার করা হলো খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধ। সোমবার সন্ধ্যা 6টায় 72 ঘন্টার অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতা। টানা 3 দিনের অবরোধে স্থবির হয়ে পড়ে খাগড়াছড়ি এবং রাঙামাটি। চট্টগ্রামের সাথে রাঙামাটির যোগাযোগ চালু হলেও খাগড়াছড়িতে বন্ধ ছিল সব যোগাযোগ। সাজেকে এখনও আটকে আছে 1,500 পর্যটক। শুক্রবারের সহিংসতার ঘটনার পর রাঙামাটি শহরের ভেতরে সোমবার যান চলাচল কিছুটা বাড়লেও এখনও থমথমে পার্বত্য এই জেলাটি। সকাল থেকে জেলার সঙ্গে চট্টগ্রামের সীমিত পরিসরে সড়ক যোগাযোগ শুরু হয়। খুলেছে কিছু কিছু দোকানপাট। সুন্দর ঘুমাইতে পারতেছি না। আমার কয়েকটি ফ্রিজ, আইপিএস, ব্যাটারি, সোলার সব নিয়ে গেছে। আমাদের এই দোকানে হাতে মেডিসিন সব। আমরা এখন কি করব? কার কাছে বিচার দেব? সহিংসতার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবিতে মৈত্রী বিহারে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ। প্লেট ছিল 200-র অধিক, চামচ, গ্লাস সব ধ্বংস করে ফেলেছে। তো আমরা ভয়ে আতঙ্কে 3 তলা ছাদের উপরে উঠে জীবন রক্ষা করি। এদিকে খাগড়াছড়িতে আগুন দেওয়ার 4 দিন পর পণ্য বিক্রি শুরু করেছেন লার্মা স্কোয়ারের বিক্রেতারা। 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা করে গাড়ি যায়। গাড়িতে একটা আপনার যায় না, যাত্রী ভয়ে আসে না। টমটমে অবস্থায় আছে, বাঙালিরাও আসতেছে না, বাঙালিরাও আসতেছে না। নতুন করে সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 2 পার্বত্য জেলার গুরুত্বপূর্ণ সড়কে জোরদার করা হয়েছে সেনা, বিজিবি ও পুলিশ সদস্যদের টহল। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন পুলিশ এবং ডিবির কর্মকর্তা সহ মোট 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করেছেন একজন ভুক্তভোগী। এই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ আনা হলো। ব্যবসায়ী এবং জামায়াত ইসলামের সক্রিয় কর্মী ভুক্তভোগী এনামুল কবির জানান, 2018 সালের 17 নভেম্বর নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানকার একটি গোপন কক্ষে 10 দিন গুম করে রাখা হয়। তার পরিবার মামলা করতে চাইলেও করতে দেওয়া হয়নি। 1 সপ্তাহ পরে মামলা নেয় পুলিশ। তবে 10 দিন পর তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা দিয়ে গ্রেপ্তার দেখায় গোয়েন্দা সংস্থা। গুম থাকা অবস্থায় ডিবি কর্মকর্তা মশিউর সহ বেশ কয়েকজন নির্যাতন চালায় বলে অভিযোগ এনামুলের। এই যে 10 দিন আমাকে রেখেছিল, মানে খুব ভয়াবহ নির্যাতন করেছিল আমাকে। আমি যে বেঁচে আছি এই 10 দিনে, আমি বেঁচে আছি এই কথাটা মানে আমার পরিবারের কাছে জানানোর জন্য অনেক অনুরোধ করেছি, কিন্তু তারা আমি বেঁচে আছি এই কথাটা, এই তথ্যটুকু আমার পরিবারকে তারা দেয়নি। অতীত সরকারের বিভিন্ন সময়ে যত গুমের ঘটনা হয়েছে, এই পুরো সময়ের মধ্যে সবগুলো গুমের ঘটনার তদন্ত উনি চেয়েছেন এবং বিচারও এখানে প্রার্থনা করেছেন। আমরা এটা যাচাই বাছাই করে মামলায় ফর্মুলেট করার সময় কিভাবে করবো সেটা আমরা সিদ্ধান্ত নেব। বুক পেটে জোড়া লাগানো শিশু শিফা রিফাকে সফলভাবে আলাদা করেছে ঢাকা মেডিকেলের একটি টিম।
সম্পূর্ণ প্রক্রিয়ায় অংশ নেন দেশের বিভিন্ন হাসপাতালের ৮২ জন চিকিৎসক। সোমবার সংবাদ সম্মেলনে জানানো হয়, শিশু দুটির অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাগানো ছিল। অস্ত্রোপচারের পর এক শিশু পুরোপুরি ভালো থাকলেও আরেকজন কিছুটা অসুস্থ। গেল বছর বরগুনার মাহমুদের ঘরে জন্ম নেয় বুক পেট জোড়া লাগানো 2 কন্যা শিশু। তাদের নাম রাখা হয় শিফা আর রিফা। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যায় দুজনের হৃৎপিণ্ডের পর্দা, যকৃত, নালীসহ অভ্যন্তরীণ কিছু অঙ্গ প্রত্যঙ্গ একে অন্যের সাথে জোড়া লাগানো। এমনকি একজন খেলে ওজন বাড়ত অন্যজনের। অনেক তিনি পরিশ্রম করছেন এবং অনেক স্যারেরা আমাদের জন্য অনেক যেখানে গেছি স্যার অনেক হেল্প করছেন। সবার ভালোবাসার জন্যই আমরা এতদূর আসতে পারছি না, আসতে পারতাম না। প্রায় 1 বছরে বিভিন্ন পর্যবেক্ষণ শেষে 7 সেপ্টেম্বর ঢাকা মেডিকেলের শিশু সার্জারি বিভাগের নেতৃত্বে দুজনকে আলাদা করার অপারেশন সম্পন্ন হয়। যখন একটা বাচ্চার জন্মগত হৃদরোগ থাকে তখন পুরোই পার্থক্য এটার সঙ্গে ওগুলোর কোনো তুলনাই হয় না। জটিল অপারেশন সহ সব শ্রেণী মানুষের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করার কথা জানান হাসপাতালের পরিচালক। ভবিষ্যতে আমি আশা করি যে আপনাদের মাধ্যমে দেশবাসী জানলো যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কতটা এগিয়ে গেছে। শিশু দুটির একজন সম্পূর্ণ সুস্থ হলেও অন্যজনের পিত্তনালীর কিছু অংশ খুলে যাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 থেকে 6 মাসের মধ্যে চালু হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল সিএসবি। হাইকোর্টের এক আদেশের পর এই তথ্য জানালেন সিএসবির ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ কাদের চৌধুরী। দেশের প্রথম সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। এর ফলে এটি চালু হতে আর বাধা থাকছে না। সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এর আগে সিএসবির সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত চেয়ে আদালতে আবেদন করেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ফয়েজ কাদের চৌধুরী। তিনি জানান, 3 থেকে 6 মাসের মধ্যে কার্যক্রম শুরু করবে সিএসবি। চ্যানেলটির আগের কোনো কর্মীকে বরখাস্ত করা হয়নি জানিয়ে তিনি বলেন, তারা আসতে চাইলে আলোচনা করা হবে। 2007 সালে সিএসবির সম্প্রচার বন্ধ করেছিল তত্ত্বাবধায়ক সরকার। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হওয়া চ্যানেল 1, দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টিভিও সম্প্রচারে আসার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। প্রতিবেশী দেশের সাথে ছোট বিষয়ে আলোচনা বন্ধ হয়ে যাওয়া কাম্য নয়। ভারতে ইলিশ রপ্তানি প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি। বলেন, ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হচ্ছে, যা থেকে সরকার রাজস্ব পাবে। দেশে হঠাৎ ইলিশের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, ভারতে ইলিশ যাওয়ার আগেই দাম বাড়ছে, তাই রপ্তানি হলেই কেবল ইলিশের দাম বাড়বে এমন ধারণা সঠিক নয়। এ সময় নদী থেকে বালু উত্তোলন দস্যুতায় পরিণত হয়েছে উল্লেখ করে নদী বাঁচাতে সবার সহযোগিতা চান রেজওয়ানা হাসান। ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। সবসময় মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, এটা চাই না। বেসরকারি খাতের 9 বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি 18,000 কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, SIBL ইউনিয়ন কমার্স ব্যাংক, এক্সিম ইসলামী, পদ্মা ICB ইসলামী ব্যাংক। সোমবার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে 5টি ব্যাংক তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি চুক্তি সম্পন্ন করেছে। এই ব্যাংকগুলো অন্যান্য সবল ব্যাংক থেকে চাইলে সহায়তা নিতে পারবে, যেখানে গ্যারান্টার থাকবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। এছাড়া এক্সিম ও ইসলামী ব্যাংক আবেদন করলেও এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সাথে গ্যারান্টি চুক্তি হয়নি। এদিকে পদ্মা ও ICB ইসলামী ব্যাংক এখন পর্যন্ত কোনো আবেদন করেনি। 5টি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে তারল্য সহায়তা গ্রহণের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। তো বাংলাদেশ ব্যাংক আসলে এক ধরনের গ্যারান্টরের ভূমিকা পালন করছে। ব্যাংকগুলোকে নিয়ে আমরা টাস্ক ফোর্সের মাধ্যমে গভর্নর মহোদয় যেটা পরিকল্পনা করছেন যে আমরা তাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করব, প্রয়োজনে তাদেরকে আমরা রিক্যাপিটালাইজেশন সুবিধা দিব। অপরাধী রাজনৈতিক দলকে 10 বছর বা স্থায়ী নিষিদ্ধের প্রস্তাব করেছে
আইন মন্ত্রণালয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে 8টি সংশোধনী চাওয়া হয়েছে। স্বচ্ছতা আনতে বিচার কাজ সরাসরি সম্প্রচারেরও প্রস্তাব করা হয়েছে। সোমবার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় বিচারের স্বচ্ছতা আনার গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধন নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। এ সময় মানবতা বিরোধী অপরাধের মধ্যে গুম ও জোরপূর্বক যৌনাচার সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করে 8টি সংশোধনীর প্রস্তাব দেওয়া হয়। এতে নেতাসহ অপরাধী রাজনৈতিক দল বা সংগঠনের বিচার, ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি সম্প্রচার, আসামিদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ, অডিও ভিজুয়াল সহ ডিজিটাল প্রমাণকে সাক্ষ্যভুক্ত করার প্রস্তাবও করা হয়। বিদেশি আইনজীবীদের কিভাবে প্রেজেন্ট করা যাচ্ছে এবং ডিজিটাল এভিডেন্স কিভাবে প্রোটেক্ট করা যাচ্ছে, এগুলো খুবই পজিটিভ দিক। যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। তবে অপরাধী দলের নিষেধাজ্ঞা কেবল 10 বছরে সীমাবদ্ধ না করে অপরাধের মাত্রা অনুযায়ী পুরোপুরি নিষিদ্ধের প্রস্তাব যেমন অনেকে সম্মতি দিয়েছেন, তেমনি দল নিষিদ্ধের বিপক্ষেও মত দিয়েছেন 2-1 জন। এমন কোন দল কখনো আসতে পারে যারা ক্ষমতায় থেকে এমন কিছু করলো যাদেরকে ফরএভার ব্যান করার মতো পরিস্থিতি হতে পারে। আমাদের ফ্যাসিস্ট বা নাজি পার্টিগুলোতে যেরকম হয়েছে, পলিটিক্যাল পার্টি ব্যানিং হয়েছে কবে, লেটেস্ট কোন ইন্টারন্যাশনালতে আপনি পাবেন না, এটা খুঁজে পাবেন সেই নিউরেমবার্গের আমলে। এছাড়া প্রসিকিউশনের মতো আসামির আইনজীবীদের সমান সুযোগ দেয়া, ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা, জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে আইন সংশোধনেরও প্রস্তাব দেন সংশ্লিষ্টরা। অ্যামেন্ডমেন্টের পর্যায়েও আমরা জাতিসংঘের থেকে সংযুক্ত হতে চাই, আমাদের আগ্রহ আছে। ভিকটিম এবং যারা আসামি হবেন দুই পক্ষই যাতে মনে করেন যে এখানে একটা জাস্টিস হয়েছে, ন্যায় বিচার হয়েছে। আইন উপদেষ্টা জানান, স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিতে আইনসহ সব ধরনের সংস্কারে আগ্রহী সরকার। বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় নেমেছিল আর কি। আমাদের চোখের সামনে আমরা সব দেখেছি। যত বেদনা বুকের ভিতর থাক, যত ক্ষোভ বুকের ভিতর থাক, আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আইনের খসড়া সংশোধনীর প্রস্তাবগুলো ওয়েবসাইটে প্রকাশ করে জনমত নেবে আইন মন্ত্রণালয়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া ও গাজীপুরে মোট 65টি পোশাক কারখানা আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বকেয়া বেতনের দাবিতে আশুলিয়া ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিক। এদিকে কারখানায় নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি সহ নানা অভিযোগে গাজীপুরে 24 জনকে আটক করেছে যৌথ বাহিনী। বকেয়া বেতনের দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে 1 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বিগত 2 মাসের স্যালারি আমরা এখন পর্যন্ত পাই নাই এবং স্টাফদের বকেয়া বেতন 3 মাসের বাকি আছে। আমরা চাই আমাদের ফ্যাক্টরি চলুক, আমাদের বকেয়া বেতনগুলো দিয়ে দিক। চলমান শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইনের অধীনে সোমবার আশুলিয়ার মোট 43টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া 9টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। শিল্পাঞ্চলের বাকি সব কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে, তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা চেষ্টা করতেছি মালিকের সাথে শ্রমিকের সম্মিলনটা ঘটায় দেওয়া, যাতে দুই পক্ষ বসতে পারে, একটা পরিবেশ হয়, দুই পক্ষ বসে তাদের কথাবার্তাগুলো ক্ষোভ যা আছে, যার যাই আছে কথাটা বলতে পারে। এদিকে সকালে গাজীপুরের কালিয়াকৈর, টঙ্গী ও বাঘের বাজার এলাকায় 3টি কারখানা শ্রমিক বকেয়া বেতন সহ নানা দাবিতে মহাসড়কে অবস্থান নেয়। এতে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট। দুপুর 12টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আমাদের একটা লোক বের করতে পারবো না, আমাদের কোনো জুলুম করা যাবে না। 10টা পর্যন্ত যে ডিউটিটা করি আমরা, এখানে 60 টাকা আমরা নাইট বিল চাই। 10টার পরে যে ডিউটিটা করব ওইটা আমরা 100 টাকা নাইট বিল চাই। এছাড়া গাজীপুরে কোকোলা ফুডের শ্রমিকরা বোনাস সহ নানা দাবিতে বন্ধ থাকা কারখানায় ভাঙচুর চালায়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।